সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর এ কে আবুল মোমেন। আপনি এই নতুন সংসদটা কিভাবে দেখছেন? কালকে শুরু হলো সংসদটা। ত্রয়োদশ সংসদ খ্রিস্টানরা মনে করে, এবং যে ত্রয়োদশ 13 নম্বরটা আনলাকি। হ্যাঁ, এইটা আমাদের দেশে কেউ কেউ মনে করে যে আনলাকি 13। তো আনলাকি 13-এর সংসদ শুরু হলো। বিভিন্ন আহ, আপনার নতুন নতুন চমকও দেখলাম। এই প্রথম দেখলাম যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় লোক বসেছিল, অসম্মান করলো। জাতীয় সঙ্গীতের প্রতি এদের কোনো, তারা এই দেশকে নেতৃত্ব দিবে, কিন্তু এই দেশের সঙ্গীতকে তারা গ্রহণ করতে পারেনি। তা দেখলাম আপনার এই অনেকগুলো যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে আপনার কাজ করেছে, মানুষ মেরেছে, হত্যা করেছে, তাদের জন্য আপনার শ্রদ্ধা জানানো হলো। তো এটা একটা ঐতিহাসিক সেই দিক থেকে। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, মনে ভালো লাগলো না। তারপরে সবচেয়ে তাজ্জব হলাম যে বাংলাদেশেই কিন্তু মির্জাফরের জন্ম হয়েছিল। তার পরবর্তীতে আমরা প্রায় 2,230 বছর গোলাম ছিলাম, ইংরেজের গোলাম ছিলাম। ইংরেজ সেই লর্ড ক্লাইভের যখন বিচার হয়, তখন লর্ড ক্লাইভ বলেছিল যে বাঙালি জাতি তারা নিমক হারাম, তবে তারা এই হৃদয়বান, কারণ আমার মতো লোকরেও তারা মাফ করে দিয়েছে। এটা ক্লাইভের টেস্টিমনির একটা অন্য অংশ, যে বাঙালিরা নিমক হারাম, বিক্রি হয়, তবে আমার মতো একটা বাজে লোকরেও, যে তাদের অনিষ্ট করেছে, তাদের গোলাম বানিয়েছে, তাকে তারা মাফ করে দিয়েছে। তো কালকে দেখলাম আমাদের এই যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ইনি অনেকগুলো মিথ্যা তথ্য পেশ করলেন। ওনার মিথ্যা তথ্য দেওয়ার কথা ছিল, আমি জানি যে প্রেসিডেন্টের স্পিচটা সরকারি লিখে দেয়, উনি তুতা পাখির মতো পড়েন, কিন্তু সেখানে প্রেসিডেন্টের এখতিয়ার আছে, যে অংশ উনি পড়তে চান না সেইটা তিনি ওদের তুলে ধরতে পারেন, এবং তখন সরকার চাইলে সেটা পরিবর্তন না করলে, যদি ওখানে রাজনীতিবিদ কেউ হতেন, তা আমার ধারণা যে তিনি তুতা পাখির মতো মিথ্যা কথাগুলো বলতেন না। নিজের অতদিন ধরে যেটা চিন্তা ভাবনা, মন মানসিকতা, তার বিরুদ্ধে একেবারে উল্টো কথা বলতেন না। না বলে, আর যদি সরকার পিড়াপিড়ি করত, তাইলে আপনার বদরুজ্জামান চৌধুরীর মতো তিনি সসম্মানে আপনি পদত্যাগ করতেন। কিন্তু সেটা উনি করেন নাই। মনে হলো যে মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল প্রকৃতির লোক। এবং সেই সাথে আমার চিন্তা হলো যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ কি ভালো করে চিনতে পারেননি, কারণ তিনি চুপ্পুকে কেউ জানে না, হঠাৎ করে ওকে বানালেন। হ্যাঁ, যদি সেখানে একটা রাজনীতিবিদ বানাতেন, তাহলে হয়তো আমরা এইরকম এ, মানে লোক দেখতাম না। এটা খুব দুঃখ লেগেছে যে সামান্যতম বোধ নেই, এবং বিশেষ করে মিথ্যা। আমরা জানি 2001 থেকে 2006 পরপর 5 বছর বাংলাদেশ পৃথিবীর মধ্যে দুর্নীতিতে 1 নম্বর। আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী এই ইউএন এর জবটা অফার করলেন, উনি আমাকে 2009 সালের মার্চের প্রথম সপ্তাহের দিকে কি দ্বিতীয় সপ্তাহের দিকে ফোন করেছিলেন। তো আমাকে বললেন যে অধ্যাপক সাহেব, আমি চাই আপনি আমার সৌদি আরবে রাষ্ট্রদূত হবেন। আমি বললাম, দেখেন আমি তো ডিপ্লোমেট না। হ্যাঁ, তো উনি বললেন যে না, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি দেখেছি, আমি যখন সৌদিতে গিয়ে, আমি তখন সৌদি আরব ছিলাম, উনি একবার ও 2বার ওখানে গিয়েছিলেন, যে আপনি কিভাবে কাজ করেন। হ্যাঁ, তা আমি তখন বললাম যে দেখেন, তখন উনি বললেন যে আপনার এই
জয়েন করতে। আমি বললাম আমি তো পারবো না, আমার এখন আমার ছাত্রছাত্রী অনেকগুলো, তাদের এখন মিড টার্ম হবে, তারা পেপার জমা দিচ্ছে, প্রজেক্ট জমা দিচ্ছে, আমার এইগুলো শেষ হতে আমার মে মাসের শেষের আগে আমি যেতে পারবো না। বললেন না না, চাকরি ছেড়ে আসেন। আমি বললাম যে আমি আই এম সরি, আমি মে মাসের শেষে যদি আপনার প্রয়োজন হয়, তখন উনি বললেন যে কাজ করেন, আপনি দীপুমণি, ওনার পররাষ্ট্রমন্ত্রী, দীপুমণির সাথে আলাপ করেন, তো আমি চাই তাড়াতাড়ি আপনি আসেন। যাই হোক, আমি দেশে যাওয়ার পরে এই মে মাসের শেষে গেলাম, 27শে মে আই ওয়েন্ট টু বাংলাদেশ। তখন গিয়ে দেখলাম যে আমার নামে যে অনুমোদন ছিল রাষ্ট্রপতি আর নিয়োগ প্রধানমন্ত্রীর সারসংক্ষেপ, সেইটার পাওয়া যাচ্ছে না, খুঁজেই পাওয়া যায় না। তখন আরেকটা সারসংক্ষেপ লেখা হলো, মাননীয় প্রধানমন্ত্রী আবার সেটা সই করলেন। তারপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন, যখন আমি বাইরের লোক, পররাষ্ট্র মন্ত্রণালয় বাইরের লোক মোটেই পছন্দ করে না, সুতরাং তারা বিভিন্ন এর জন্যই মনে হয় অজুহাতে। আপনার সারসংক্ষেপটা পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, জি। এর জন্যই আপনার সারসংক্ষেপটা পাওয়া যাচ্ছিল না। না, প্রথমটা আর পাওয়া যায় না, পরে ঠিক আরেকটা আছে। নতুন করে করা হলো। তারপরে তারা ওই এগ্রামর টেগ্রামর বাহানা দিয়ে আমাকে অনেক দিন ওখানে বসে, আমি গেলাম মে মাসে, জুন মাস পার হলো, জুলাই পার হয়ে যাচ্ছে। আমি আমার ওয়াইফকে, বস্টনে ওনাকে বললাম, এর মধ্যে আমি কিছু জিনিসপত্র ইয়ার সেলে দিয়েছিলাম, আমি ওরে বললাম তুমি সবগুলা সেল বন্ধ করো। সে বলে আমি খুব ভালো অফার পাইছি 2টা গাড়ির জন্যই। আমি বললাম না, এগুলো সব বন্ধ করো। হ্যাঁ, তো বলে কি তোমার কি আর যাওয়া হচ্ছে না? আমি বলে হ্যাঁ, এরকম মনে হচ্ছে। তো প্রফেসর আবুল মোমেনের সঙ্গে তখন সরি, আপনার ফোন চলে আসায়। হুম, আমার প্রফেসর আবুল মোমেনের সঙ্গে কথা বলছি। তিনি প্রথম সৌদি আরবের রাষ্ট্রদূত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে অফার করেন। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন তাকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের কাউকে তাকে পছন্দ করছিলেন না। এর জন্য তার তার নিয়োগের যে সারসংক্ষেপ যেটা তৈরি হয়েছিল, সে ফাইলটা জি, হওয়া জি, হয়েছে। সরি। হ্যাঁ, এখন আসছি হ্যাঁ, নাকি? আপনি আপনার হ্যাঁ, এই যে হ্যাঁ, আসছি আসছি, হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। তো যাই হোক, আপনার কি হলো, পরবর্তীতে নেত্রী বললেন যে আমি আপনি ইউএনএতে পাঠাবো। আমি বললাম এখানে তো সব সিনিয়র লোকজন যায়। হ্যাঁ, তখন উনি খুব আপনার ভাবাবেগ হয়ে পড়লেন। তখন উনি আমাকে বললেন যে দেখেন, আমাদের পাঁচবার দুর্নীতিতে 1 নম্বর হয়, এইটা লজ্জা কোথায় ঢাকি, আপনি ইউএনএতে যান। আমি বললাম আমি তো আই ডোন্ট নো কিভাবে কি করবো। বললেন দেখেন আমার দেশের ভাবমূর্তি খুব খারাপ, আপনি মধ্যপ্রাচ্যে উটের দৌড়ে এই নারী ও শিশু পাচার, এইগুলো নিয়ে আপনি যে জিহাদ শুরু করেছিলেন, সেই জিহাদে আপনি সাকসেসফুল হয়েছেন, বিশ্বজুড়ে আপনি সাকসেসফুল হয়েছেন। উটুরদের এখন এই বাচ্চাগুলোকে আর অ্যাবিউজ করে না। আপনি যেভাবে এইসব করেছিলেন, যান ওখানে গিয়ে আমার দেশের ভাবমূর্তি, বিশেষ করে আমার দেশ এই দুর্নীতি পরায়ণ দেশ, এইটার ভাবমূর্তি আমি পরিবর্তন করেন। আমার খুব সৌভাগ্য, যখন আমি এখানে আসলাম, উনি যে প্রথম মন্ত্রিসভা করলেন 2009 সালে, সেই মন্ত্রীদের বিরুদ্ধে আপনার কোনো ধরনের দুর্নীতির অভিযোগ ছিল না। এইটা আমার বড় হাতিয়ার। আর উনি আমাকে বললেন আপনি ওখানে যান, আর যত ধরনের সহায়তা আমি দেব, আমি দেব, আপনি যান। দিস ইজ হাউ আই বিকেম বাংলাদেশ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দি ইউএন। এবং উনি কথা রেখেছেন। তো আমার কালকে এটা দেখে খুব, এই মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য, যে পাঁচবার আমরা দুর্নীতিতে 1 নম্বর হই, আর সেইটা কিন্তু হয় বিএনপির, শুরু হয় আওয়ামী লীগের শেষ সময়ে, আর বিএনপির এই 2001 থেকে 2006 সালের শাসনামলে। আর আমাদের মান্যবর রাষ্ট্রপতি এখানে এত মিথ্যা বয়ান করলেন, এতে দেখে আমার দুঃখ লাগলো। এবং বাংলাদেশের এইরকম নামি দামি পজিশনে যারা আছেন, তাদেরও মন মানসিকতা সম্পর্কে
আমার বড় খারাপ লেগেছে। এটা আই ডিডন্ট লাইক তার ইট। মতো ব্যক্তি এটা করলেন কেন? আপনার কি মনে হয়? তিনি কি চাকরি এটা রাখার জন্য। মেয়াদটা শেষ করতে চাচ্ছেন? আমার মনে হয় উনি চাকরি রাখার জন্য, হ্যাঁ, তিনি লোভী লোক নিশ্চয়ই। আর কমিটমেন্টের অভাব। আপনার কমিটমেন্ট থাকলে এবং যদি সামান্যতম কি থাকতো, আপনার গ্র্যাটিটিউড থাকতো, তাহলে এটা করতেন না। হ্যাঁ, আপনি দেখেছেন আওয়ামী যে লীগের কত বর্ষীয়ান নেতা ছিলেন, তাদেরকেও কি সেইটাই, ওখানে যদি মনে করেন আমুবাই থাকতেন, ওখানে যদি তুফাইল আহমদ থাকতেন, তারা কিন্তু চাকরি ছেড়ে দিতেন, চাকরি ছেড়ে জেল খেটতেন, কিন্তু এইরকম ডাহা। আপনি ইউনূসকে নেলসন ম্যান্ডেলা হওয়ার পরামর্শ দিয়েছিলেন? আমি আপনার যখন উনি আসলেন, আমার বন্ধুবর সালেউদ্দিন, হ্যাঁ, এই কেবিন দুজন ছিল, সালেউদ্দিন আর ওয়াহিদ। সালে আমাকে বলল যে দোস্ত আমি মনে হয় কি হব। আমি বললাম ভালো। হ্যাঁ, তারপরে আমি, সে অ্যাডভাইজার হলো। আমি তাকে বললাম তুমি ইউনুস ভাইকে একটা বুদ্ধি দিতে পারো, দেশ তো খুব বিভক্ত, ভেরি ডিসইউনাইটেড, এইটা কি ইউনাইটেড করার জন্যে তুমি নেলসন ম্যান্ডেলার উনি একটা রিকনসিলিয়েশন করে সাউথ আফ্রিকা ধরে রেখেছিলেন। হ্যাঁ, এইটা তুমি ওনাকে বুদ্ধি দিতে পারো। হ্যাঁ, আহ, কিন্তু ইউনুস সাহেব দেখলাম তার পুরো উল্টোটা। হ্যাঁ, এই আমার সাথে আপনার সাউথ আফ্রিকার মবুটু, ওই যে ডেসমন্ড টুটু, তার সাথে আমার যথেষ্ট আলাপ হয়েছে। উনি এসেছিলেন নিউ ইয়র্কে, এন্ড আই ইনভাইটেড হিম এন্ড উই হ্যাড এ লং ডিসকাশন। আমি ওনাকে বললাম, জিজ্ঞেস করেছিলাম ডেসমন্ড টুটুকে যে আপনি বুদ্ধিটা, তখন উনি বললেন যে দেখেন সাউথ আফ্রিকাতে সব ব্যবসা বাণিজ্যের সবই ছিল হোয়াইটদের, আর আমরা সবসময় নিগৃহীত। এখন ওরা যদি আমরা এইরকম আক্রমণ করি, তাহলে তো ওরা আমাদের সবকিছু নিয়ে চলে যাবে, আমরা খুব কষ্ট, অর্থনীতিটা চালাতে পারবো না। তো সেই চিন্তা থেকে, আর উনি বললেন যে গড, ইউনো, ফরগিভনেস ইজ এ ভার্চু। তো এইসব চিন্তার থেকে তিনি এই চিন্তাটা করেন এবং মানসন ম্যান্ডেলা এইটাতে উৎসাহ দেন। এবং এর ফলে সাউথ আফ্রিকার এই অ্যাপাথিড সরকার যাওয়ার পরে, হ্যাঁ, তারা মানে খুব ভালো অবস্থানেই ছিলেন। তা আমি সেই প্রেক্ষিতে জাস্ট আমি ওরে বলছি যে তুমি তুমি কি করতে পারো, ইউনুস ভাইকে বলতে পারো হি কুড ফলো নেলসন ম্যান্ডেলা, দেন হি কুড ক্রিয়েট হিস্ট্রি। যাই হোক, অত ডিটেল আলাপ হয়নি। হ্যাঁ, কিন্তু উনি তো পুরো উল্টো হয়ে হ্যাড এ রুল অফ ভেঞ্জিয়েন্স এন্ড এনমিটি এই করে আর দেশটাকে 12টা বাজিয়ে ছেড়েছেন। উনার এই 18 মাস বাংলাদেশের ইতিহাস, এটা কলঙ্কের ইতিহাস। উনার সময়কার অপকর্ম, দুর্নীতি এবং আপনার আইনের শাসনের নামে প্রহসন, বিচারের নামে প্রহসন, বাংলাদেশে বোধ আগে কখনো এরকম হয়। হি হ্যাজ এক্সিডেড অল দি ব্যাড থিং ইন বাংলাদেশ। আমার খুব দুঃখ, কারণ আমি ইউনুস ভাইয়ের সাথে অনেকদিন কাজ করেছি, আমি ওনাকে খুব সম্মান করতাম, আমি ওনাকে বিভিন্ন অ্যাওয়ার্ড পাওয়ার জন্য রিকমেন্ড করেছি এক সময়ে। হ্যাঁ, সো আমার জন্য এই জন্য খুব খারাপ লেগেছে। বাট রমজান আসার সাথে সাথে, আমি জানি আমরা ছোটবেলায় শুনতাম যে রমজান আসলে শয়তান বন্দী হয়ে যায়, আর আমাদের দেশও রমজান আসার সাথে সাথে আপনার ইউনুস সরকারের এই টিরেন্ট সরকারের দূর হয়েছে। আমি এই জন্য নতুন সরকারকে অভিনন্দন আপনার তারিক সরকারকে অভিনন্দন জানিয়েছিলাম যে এটা টিরেন্ট হ্যাজ গন। এই কারণে তো আমি আমি দুঃখ পেলাম যে ইউনুস ভাইয়ের মতো একটি লোক, আমি ওনাকে আসলে ঠিক চিনতে পারিনি, কারণ আমার ধারণা ছিল উনি যখন নোবেল প্রাইজ পান, আমারই মনে হয়েছিল আমি নোবেল প্রাইজ পেয়েছি। আর তারপরে উনি যখন একটা দল করলেন, এই যে কি যে নাগরিক শক্তি না কি জানি, হ্যাঁ, নাগরিক শক্তি। হ্যাঁ, তখন আমাকে উনি বললেন যে মোমেন তুমি এক কাজ করো, তুমি এইটা একটু আমেরিকাতে এইটারে প্রমোট করো। তারপরে উনি একটা ইস্তেহারও পাঠালেন। আবার এই সিরাজুল আলম খান, উনি ওনাকেও পাঠালেন বস্টনে আমাকে কনভিন্স করতে যে এইটা। আমি তো ইউনুস ভাইকে বললাম, আমি ট্যাক্স পাঠালাম, হ্যাঁ, কি করলাম
ওনাকে বললাম, ইউনুস ভাই আপনাকে পৃথিবীর 800 মিলিয়ন লোকের দারিদ্র দূর করার দায়িত্ব দিয়েছে, অত বড় কাজ দিয়েছে, আর আপনি কি রাজনীতি এই পার্টি ফাটির ডং ডাঙ্গে লাগছেন, এগুলো বাদ দেন। উনি এটার উত্তর দেন নাই। আমি বললাম এগুলো বাদ। আমি ওনার ইউনুস সাহেবের সাথে অনেকদিন ধরে কাজ করেছি। উনি যখন আজকে একটা তথ্য আপনি দিলেন যে আপনাকে বোস্টনে সিরাজুল আলম খান হ্যাঁ, ইউনুসের দলের পিছনে ছিলেন এবং তাকে আপনার কাছে পাঠানো হয়েছিল। আমাকে, ওই যে সিরাজুল আলম খানকে হ্যাঁ, আপনার সিরাজুল আলম কাছে খান পাঠানো সাহেব হয়েছিল। বস্টনে আসলেন, তখন উনিও আসকে বললেন যে ইউনুস ভাই ওনাকে ওই কাগজ দিয়েছেন, আমাকেও কাগজ দিলেন যে এইটা আমরা যাতে আমেরিকাতে, এবং 2-3 জন ইউনুস ভাই নামের কারণেই তারা এই নাগরিক কি বলে যে শক্তি, তাতে বস্টনে জয়েন করেছিল। হ্যাঁ, মানে আমি বললাম যে এইগুলো বাদ দেন, এই ডংডাং বাদ দিয়ে আপনি দারিদ্র বিমোচনের যে দায়িত্ব পেয়েছেন ওইটাই করেন। ওইটা দিস উইল বি হিস্টোরিক জব, কারণ দারিদ্র একটা অভিশাপ, এবং এইটা যদি কমাতে পারেন, দ্যাট উড বি এ গ্রেট জব। হ্যাঁ, পরেও ইউনুস সাহেব যখন 1996-এ ওনার সম্মেলন হয়, মাইক্রোক্রেডিট সম্মেলন, ইউনুস ভাই আমাকে ফোন করলেন ওই মালয়েশিয়ার থেকে, কুয়ালালামপুর থেকে, বললেন মোমেন তোমার খুব দরকার। আমি বললাম কেন? বললেন তুমি তোমার নেত্রীকে এই সম্মেলনে আসতে অনুরোধ করো, কারণ উনি আসবে না বলেছে। হ্যাঁ, আর উনি যদি না আসে তাইলে হিলারি ক্লিন্টন আর কুইন সোফিয়া, এই সুইডেনের রানী, ওরাও হয়তো আসতে পারবে না। আর তুমি ওনাকে বলো যে এখানে বহু দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আসবেন, উনি জানিয়ে আসেন। আমি নেত্রীকে ফোন করলাম, নেত্রী বললেন না আমি এখানে যাবো না, আমার রাষ্ট্রদূত বলেছে এই মিড টার্ম ইলেকশন আমেরিকা, ওই সময় গেলে আমাকে কোনো কংগ্রেসম্যান বা সিনেটর তাদের সাথেও কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না, আর হোয়াইট হাউস তো আমাকে দাওয়াত দেয় না। সুতরাং এই দেশে মিডিয়া বিরূপ অপিনিয়ন দেবে, আমি যেন যাব না। তারপর কিছুদিন পরে আমার কপাল খুব ভালো, আমার এক বন্ধু মানুষ, সে তখন বস্টন ইউনিভার্সিটির অ্যাক্টিং আপনার প্রেসিডেন্ট, ওর সাথে দেখা। আমি বললাম, আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কিং হুসেন জর্ডানের, ওনাকে দাওয়াত দিয়েছিল, তো উনি লিডার্স প্রোগ্রামে এসেছিলেন ওখানে আপনার বস্টন ইউনিভার্সিটি। আমি তখন বললাম যে আমার দেশের নেত্রী শেখ হাসিনা, মহিলা প্রধানমন্ত্রী, এইরকম স্যাক্রিফাইজিং, বাপ হারিয়েছে, ভাই হারিয়েছে, মা হারিয়েছে, আত্মীয় স্বজন 15 জন হারিয়েছে, এই রকম একটা মহিলা, বহুদিন সংগ্রামের পরে আপনার প্রধানমন্ত্রী, তুমি তাকে এই লিডার্স প্রোগ্রামে আনতে পারবে কি? সে বললো নিশ্চয়ই পারবো, তবে আমি এজ এ প্রেসিডেন্ট এইটা কি কি করতে পারি না, তুমি 2 জন সিনেট মেম্বারকে দিয়ে আমাকে রিকোয়েস্ট করো। তা আমি বললাম তোমার সিনেট মেম্বার আমি চিনি না। সে বললো যে হ্যাঁ তুমি তো চিনো, প্রফেসর পাপানেক তো তুমি ছিল, তুমি তো বাংলাদেশের সে হলো সবচেয়ে বড় প্রবক্তা, আর তুমি ছিল তোমার বন্ধু ইজিপশিয়ান এক ভদ্রলোক, হ্যাঁ, আমার নামটা নাম করা ডিপার্টমেন্টের হেডও, বললেন যে তুমি ওদের জিজ্ঞেস করো, ওদের বলো রিকমেন্ড করতে, 2 জন, একজন রিকমেন্ড করবে, একজন সাপোর্ট দিবে, 2 সিনেট মেম্বার, তাহলে আমি এটা অ্যাপ্রুভ করে দেবো। আমি তাই ওই পাপানেকরে এবং ফারুক আলবাজ, 2জন, ফারুকরে বললাম আর কিশোরে বললাম যে আপনারা এটা যদি করেন, তারা সাথে এতেই এটা রিকমেন্ড করলেন, সে অ্যাপ্রুভ করে। আমি তো নেত্রীকে ফোন করলাম, বললাম নেত্রী আমি আপনার জন্য একটা প্রোগ্রাম করেছি, আপনি এখানে বস্টন ইউনিভার্সিটি আপনাকে ডক্টর ফিলোসফি ল, ডক্টর ল ডিগ্রি প্রদান করবে, আপনি আসেন, আপনি ওয়াশিংটনে আসবেন, একদিন ওখানে উদ্বোধন করে চলে আসবেন বস্টনে। উনি সাথে সাথে রাজি হলেন। উনি বললেন যে দেখেন আমি ডিগ্রি টিগ্রি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, কিন্তু কোনো গ্রাজুয়েশন সেরিমনি হয় নাই, তার ফলে আমি কোনোদিন একটা সার্টিফিকেট পাই নাই, সুতরাং দিস ইজ রিয়েলি গুড, আমি এটাতে আসবো। এই নেত্রী আসলেন, তখন ইউনুস ভাইকে আমি এই মাইক্রো ক্রেডিট সামিটে ওনাকে সহায়তা করি। আমি যখন 2009 সালে আপনার পিআর হলাম, স্থায়ী প্রতিনিধি হলাম, ইউনুস ভাই আমার কাছে এক গাদা কাগজ দিলেন, ওনার গামিনের এই পাবলিকেশন গুলো দিলেন, দিয়ে বললেন মোমেন তুমি ওখানে যাচ্ছ, তুমি এখন ওখানে গিয়ে আমাকে এই বিভিন্ন ফোরামে প্রমোট করতে পারো। আমি বললাম নিশ্চয়ই, হ্যাঁ, আই হ্যাড ভেরি গুড আর ওনার প্রতি আমার খুব শ্রদ্ধা ছিল। এই জন্য ইউনুস ভাইয়ের এই পারফরমেন্স আমি সবচেয়ে বেশি
আহত হয়েছি। আই ডিড নট এক্সপেক্ট এই ইট। লোকটাই আপনার মাধ্যমে শেখ হাসিনা তার প্রোগ্রামে গেলেন, সে নানা প্রমোশন পেল সে নানা জায়গায়, এবং সেই লোকটাই এই গাদ্দারিটা করলো। এটা আমার কাছে খুব তাজ্জুব মনে হলো, জানে, মনে হলো বাঙালি ক্যারেক্টার সম্পর্কে নতুন করে চিন্তা ভাবনার সুযোগ হয়েছে। হ্যাঁ, তবে সবই আল্লাহর ইচ্ছা। ইউনুস ভাইকে আমরা ফেরেস্তার মতো মনে করতাম, বাঙালিরা আমার মতো, আমার বহু সহকর্মীরা উনাকে ফেরেস্তার মতো মনে করতো, নবুল, রিয়েল নবুল। কিন্তু উনার এই 18 মাসে সেই ভাবমূর্তিটা ধ্বংস হয়ে গেছে। এখন ওনাকে সবাই মনে করে ইভিল। এইটাই এই ডেভিল মহাশয়তান, অপারেশন। ফেরেশতা না মহাশয়তান, হ্যাঁ, জি, ফেরেশতা না মহাশয়তান। সেইটাই মনে করে। আল্লাহর বোধহয় মানুষকে পরীক্ষা করেন বিভিন্ন ভাবে, এবং কারণ আমাদের ধারণা তার মানে এখন ওই আমি দেখলাম আমাদের বঙ্গবীর বলেছেন যে শেখ হাসিনা ইউনুসকে চিনেছিল। আমার তাই মনে হয় শি আন্ডারস্টুড হিম মাচ বেটার দেন আস। আমরা, কারণ আমরা সবসময় ওনার ভক্ত ছিলাম। হ্যাঁ, এই জন্য আমার খুব খারাপ লেগেছে। দুইজনের ব্যাপারে আজকে জানলাম, আজকে শাহাবুদ্দিন চুপ্পু এবং ইউনুস দুইজনই, দুইজনেরই নিয়ে অনেক প্রত্যাশা ছিল, দুইজনই কিভাবে গাদ্দারি করলো শেখ হাসিনার চুপ্পু সঙ্গে। সম্পর্কে আমি চিনি না, আই ডোন্ট নো হিম। সুতরাং আমার কোনো প্রত্যাশা এইসব ছিল না। তবে ইউনুস ভাই সম্পর্কে আমার অনেক প্রত্যাশা ছিল, সব একের গুড়ে বালি। হ্যাঁ, সেই 32 নম্বর ভাঙায় নেতৃত্ব দিল, সেই আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ, কোথাও কাউকে দাঁড়াতে দেয় না, এখনো বিএনপি সেটা কন্টিনিউ করতেছে। এবং বিএনপি কেও কষ্টে ফেলে দিয়ে গেছেন। আপনার এই তারিক রহমান সরকারের জন্য আমার একটু দুঃখ হয়, কারণ বাংলাদেশ এমনিতে তো অর্থনীতি খুব কঠিন, চালাক, শাসন করা সহজ না। এটা শেখ হাসিনা কিভাবে করেছিলেন এটা অনেক সময় আমাকে তাজ্জুব, এত ভালোভাবে হাউ শি ডিড ইট। দারিদ্র বিমোচন করেছেন, দেশের উন্নয়ন করেছেন, দেশে শান্তি শৃঙ্খলা টোয়েন্টি ফোর ছিল। সেভেন প্রাইম মিনিস্টার ছিলেন উনি। জি, উনি উনি জি, 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন, 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন উনি। না, 24 ঘন্টাই দেশটা নিয়ে কাজ করতেন। ও সারাক্ষণ ওই নিয়ে কাজ করতেন। তার যেটা আমি বুঝি, আমি এটাকে হাসিনা ইকোনমিক্স বলি। তো ওনার হাসিনা ইকোনমিক্সের আমি দুটো দিক চিন্তা করি। একটি হচ্ছে উনি আপনার সোনার বাংলা, সেই বাংলাদেশ একটা উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল অর্থনীতি হবে, ওই বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাবেন, এইটা একটা। আর আরেকটি ছিল দারিদ্র মুখ বিমোচন, প্রত্যেকের ঘরে ঘরে যেমন দুবেলা খাওয়ারের ব্যবস্থা, একটা ডিসেন্ট লাইফ। পশ্চিমা দেশে একটা যেমন একটা ডিসেন্ট লাইফ মেনটেন করে, ঘুম থেকে উঠলে তার দুশ্চিন্তা করতে হয় না বাতি আছে কিনা, গরম পানি আছে কিনা, পানি ঠিক মতো আসে কিনা, সেই ব্যবস্থা বাংলাদেশ। উনি বলছেন গ্রামকে শহর বানাবেন, শহরের যত প্রিভিলেজেস গুলো গ্রাম যেতে পায়। অ্যান্ড শি ওয়ার্ক সো হার্ড। নো ওয়ান্ডার যে আপনার দেশের দারিদ্র অর্ধেকের নিচে নামিয়ে দিয়েছেন। অতি দারিদ্র 5.6% নিয়ে এসেছেন। 5%-এর নিচে হলে টেকনিক্যালি সেই দেশ দারিদ্র মুক্ত। শি ওয়ান্টেড দ্যাট। এবং 5.6 আপনার 2023 নিয়ে এসেছেন। এইগুলো আমি অভাবনীয় সফল, এবং এইগুলো মুখের কথা না। এইগুলো অর্জনের জন্য তিনি বহুবিধ প্রণোদনা, বহুবিধ প্রোগ্রাম তৈরি করেছেন। এই বয়স্ক ভাতা, আপনার বেকার ভাতা, হুমুক টমুক, হ্যাঁ, বেহিসাবি আজকে এইগুলো তো করে। বিএনপি দাবি করছে এই ভাতাগুলা নাকি খালেদা জিয়া চালু করেছিলেন, শেখ হাসিনা কন্টিনিউ করছেন। আমি বিএনপি এটা যেটা, দাবি করে। আপনার দাবি তো একটা জিনিস, কিন্তু যদি আপনি সংখ্যা দেখেন, 1996 সালে শেখ হাসিনা যখন আসলেন, তখন এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের জন্য প্রথম 6,000 কোটি টাকা বরাদ্দ হয়। আর 2024 সালে শেখ হাসিনার সরকার এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের জন্য 1,16,000 কোটি টাকা বর্ধিত করে। চিন্তা করেন। এখন বিএনপি দাবি টাবি করে তো লাভ নাই, তাদের সময় কয় টাকা এইসব যদি চিন্তাও করতো, কয় টাকা বরাদ্দ করেছে সেটা দেখেন। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ডিড মাচ। হ্যাঁ, তারা একটি করেছিল, সেটি বলেছিল যে এই মেয়েদের শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষার
বোধহয় 8ম ক্লাস পর্যন্ত, আর শেখ হাসিনা 12 ক্লাস পর্যন্ত করলেন। শুধু অবৈতনিক মানে বিনা পয়সায় পড়বে মেয়েরা, শুধু বিনা পয়সায় পড়বে না, উনি একটা উপবিদ্য দিলেন। এবং এইখানে একটা মজার কাহিনী, উপবিদ্যটা তিনি এই যে স্কলারশিপটা দিতেন সেইটা উনি প্রত্যেক মায়ের কাছে পাঠাতেন, এই কিসে দিয়ে বিকাশ করে মায়ের কাছে পাঠাতেন। তো মায়ের কাছে পাঠানোর একটি কারণ, যদি বাপের কাছে পাঠায় বাপ হয়তো টাকাটা খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, কিন্তু মায়ের কাছে পাঠালে মাটার সংসারের বেশি জদে, তখন স্কুলে বাচ্চাটাকে নিয়ে যাবে, সেই জন্য উনি মায়ের কাছে পাঠাতেন, 1 নম্বর। 2 নম্বর, উনি এক আইন করলেন যে ওদের যদি বিয়ে দিয়ে দেয় 15 বছরের আগে, হ্যাঁ, তাহলে কিন্তু ওই উপবৃত্ত পাবে না। তারপরে ওই যে আমাদের দেশে আর্লি ম্যারেজ, এইটারও একটা বন্ধ করার প্রচেষ্টা। তো শেখ হাসিনার এইসব চিন্তাধারা বাস্তব ভিত্তিক চিন্তাধারা, অ্যান্ড দিস আর হ্যাজ গ্রেট ইম্প্যাক্ট। নট অনলি দ্যাট, উনি যখন 2006 আসলেন, 9 আসলেন সরকারে, তখন আমাদের আপনার শিক্ষার এনরোলমেন্ট, প্রাইমারি স্কুল এনরোলমেন্টে মেল ছিল, বয়েজ হচ্ছে 53%, আর মেয়েরা ছিল 47%। আর উনি 2000 আপনার যখন চলে গেলেন, তার পুরো উল্টো, কারণ উনি এই মেয়েদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে ওদের স্কুল এনরোলমেন্ট আপনার অনেক বাড়িয়ে দিলেন, একেবারে অপোজিট হয়ে গেল। নট অনলি দ্যাট, উনি বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে মেয়েদের যে উন্নতি করেছেন। এই বছর এই মার্চ মাসে বিশ্ব মহিলা দিবস, আমি শেখ হাসিনাকে স্মরণ করি এই জন্যে। আপনার দেশে উনি যে কাজ করলেন, একাধিক প্রোগ্রাম দিয়ে মেয়েগুলোকে নিরাপত্তা দিয়েছেন। তার ফলে আমাদের দেশে 2006 সালে যেখানে মাত্র 6% মহিলা আমাদের শ্রমিক ছিল, আমি ওয়ার্কফোর্সে ছিল, সেইটা বেড়ে 2024-এ 46%, 40% বৃদ্ধি পেয়েছে। এইটা একটা অভাবনীয় সাফল্য। শুধু বাংলাদেশে করেন নাই, ইউএনএ তো তিনি একটি আপনার রেজলিউশন পাশ করেন, এবং ইউএন এর 193টি দেশ সাহস গ্রহণ করে। বাংলাদেশে এটা অনেকেই জানে না। ইউএনএ উনি একটা প্রস্তাব করেন, সেই প্রস্তাবটা গৃহীত। এটা হচ্ছে পোস্ট কনফ্লিক্ট কান্ট্রিগুলোতে, এটা বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে উনি এই প্রস্তাবটা দিয়েছিলেন, যে মহিলাদের আপনার এই কি বলে যে পোস্ট কনফ্লিক্ট কান্ট্রিতে পিস কিপিং এ সম্পৃক্ত করতে হবে, এবং ইউএন এটা অ্যাকসেপ্ট করে। এইটাকে বলে ইউএন সিকিউরিটি কাউন্সিলটা গ্রহণ করে, এটার বলে ইউএন এসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 1324। আর এর প্রেক্ষিতেই ইউএন মহিলাদের পিস কিপিং এ নেয়। সো she has done enormous thing. আমি নিজেই বলতে পারি যে ইদানিং আপনারা এসডিজি এর কথা বলেন, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে একটা শব্দ সবাই ইউজ করে, নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড। এই নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড বাংলাদেশ সরকারের এডিশন। হ্যাঁ, আমরা চাই প্রো পিপুল, প্রো প্ল্যানেট, মোর পিসফুল, মোর প্রসপারাস ওয়ার্ল্ড where no one is left behind. No one is left behind. এটা অ্যাড বাংলাদেশের। হ্যাঁ, এই যে আমরা ভীষণ সারা বিশ্বে দিয়েছিল শেখ হাসিনা সরকার, এইগুলো আমাদের দেশে শেখ হাসিনা সরকার প্রচার বিমুখ ছিল, সেই কারণে এগুলো অত বলা হয়নি। কিংবা ওনার যে অটিজমের উপরে যে রেজলিউশন, কিংবা ওনার যে পিপলস এম্পাওয়ারমেন্ট, পিস কিপিং, পিস সেন্ট্রিক ডেভেলপমেন্ট মডেল, এগুলো তো আপনার গবেষণার বিষয়। পিপল শুড ডু রিসার্চ অন দোজ। যাই হোক, আমি এই বিষয়গুলো এত কিছু করেও আজকে শেখ হাসিনা এই পরিস্থিতির সম্মুখীন, আওয়ামী লীগও এই পরিস্থিতি, আওয়ামী লীগ এত কিছু করার পরেও শেখ হাসিনা আজকে একটা বিশেষ পরিস্থিতির সম্মুখীন, আওয়ামী লীগও মানে ছত্রখান অবস্থা। এই আওয়ামী লীগকে নতুন করে পথ দেখাতে আপনার কোনো প্রস্তাব আছে? আমি মনে করি আওয়ামী লীগের এবারের, দেখেন 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করালো সপরিবারে, তখন আওয়ামী লীগের বড় দুর্দিন ছিল, দলের মধ্যে বিভক্তি হয়, এবং বিদেশেও আওয়ামী লীগের এ ধরনের কোনো সমর্থন ছিল না। 71 সালে আওয়ামী লীগের সমর্থন ছিল, যার ফলে আপনার এই বিদেশে একটা মুক্তিযুদ্ধের সপক্ষে জোরালো অবস্থান নেওয়া হয়। এবং এই
আওয়ামী লীগের বহু লোক তখন, কিন্তু 75-এ সেই ধরনের আপনার কি ছিল না, শক্তি ছিল না, বিদেশেও ছিল না, আর দেশে তো কেউ মানে একেবারে শেষ, আর পার্টির মধ্যে কত রকমের বিভক্তি। তারপরে আস্তে আস্তে 21 বছর লেগেছে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে। তবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, কারণ আওয়ামী লীগটা কি, আওয়ামী লীগটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, মানুষের প্রত্যাশার মূর্ত প্রতীক। আপনি যদি ভালো জীবন চান, উন্নত জীবন চান, দেশের উন্নয়ন চান, তাহলে আওয়ামী লীগ আপনার স্বপ্ন। সেই জন্য আওয়ামী লীগ এটা চেতনা। আওয়ামী লীগ এই দেশে স্বাধীনতা দিয়েছে, এই দেশের শুধু স্বাধীনতা দেয় নাই, স্বাধীনতা দিয়েছে আর বিশ্ব সমাজে বাংলাদেশকে একটা উন্নত দেশের মর্যাদা, ডেভেলপিং কান্ট্রির মর্যাদা এই আওয়ামী লীগ সরকারে দিয়েছে। এটা ইটস এ ফ্যাক্ট, ইউ সি। হ্যাঁ, সুতরাং আর মানুষের, আমাদের ঘরে ঘরে, গরিব ঘরে আওয়ামী লীগ একটা স্বপ্ন দিয়েছে যে আমরা একটা সম্ভাবনাময় অর্থনীতি, ল্যান্ড অফ অপরচুনিটি। এর আগে আওয়ামী লীগের কিসের বাংলাদেশের পরিচয় ছিল একটা একটা ক্ষুধা, মানে একটা ক্ষুধার্ত দুর্ভিক্ষ, আপনার প্রাকৃতিক কারণে সবসময় কষ্টের দেশ, হাহাকার, আর এই সবাই খালি বলতো যে হতাশা, হ্যাঁ, আল্লাহর উপর পুরাপুরি ভরসা করে হতাশার মধ্যে। কিন্তু শেখ হাসিনার সরকার সেই অবস্থার পরিবর্তন করেছে। হ্যাঁ, সুতরাং আওয়ামী লীগটা হচ্ছে মানুষের হৃদয় স্পন্দন, হৃদয়ের আকাঙ্ক্ষা। মানুষের হৃদয়ে যতদিন আকাঙ্ক্ষা থাকবে উন্নতি করার, ভালো জীবনের, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ যায় নাই। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওরা ঘুরে দাঁড়াবে কেমন করে, ঘুরে দাঁড়ানোর জন্য আমার মনে হয় এই 2024-এর পরে আওয়ামী লীগের অবস্থান, যদিও সুনামি এসেছে আওয়ামী লীগের উপরে, একটা বড় রকমের সুনামি, কেউ বুঝতেও পারে নাই, কিন্তু এইটা কাটিয়ে উঠবে। কাটিয়ে উঠবে এই জন্যে যে তাদের অপকর্ম তো খুব কম। হ্যাঁ, সব সরকারি অপকর্ম হয়, কিন্তু শেখ হাসিনার সরকারের অপকর্ম অনেক কম। সুতরাং আর যেগুলো বানোয়ার তথ্য দেওয়া হচ্ছে, 2,234 বিলিয়ন ডলার বিদেশে পাচার, এগুলো তো সব বানোয়াট, এগুলোর তো কোনো এভিডেন্স বেসড না। এবং বিভিন্ন রকম যে তার বোন, ভাগ্নি তাকে অনুরোধ করেছে তার বোনকে, শেখ হাসিনার বোনকে প্লট দেওয়ার জন্য, তার জন্য তার জেল হলো, এগুলো তো তাও কি কোনো এভিডেন্স নাই, শুধু কেউ জানি ওভার হিয়ার করেছে, খালাকে রিকোয়েস্ট করেছে মায়ের জন্য, সেই জন্য তার শাস্তি হলো। এইগুলো তো আপনার হাস্য, মানে হাস্যোদ্যোগ্য, আপনার মানে হাসির খোরাক। তো ওই ধরনের আপনার আওয়ামী লীগের এই অপকর্ম তো মোটামুটি কম। আর অপকর্ম যারা করেছে, আমার বিশ্বাস আগামীতে আওয়ামী লীগ তাদের শাস্তি দেবে। হ্যাঁ, কিছু তো অপকর্ম হয়েছে, সরকারে থাকলে হয়, আপনার অজান্তে অনেকগুলো হয়। হ্যাঁ, আমি যেটা আমার আওয়ামী লীগ সরকার, আমি যেগুলো কিছু প্রস্তাব দিয়েছিলাম, একটা হচ্ছে কারাপশনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে। আমি দিয়েছিলাম যে ব্যাংকের ব্যাপারে শক্ত অবস্থান নিতে। আমি বলেছিলাম যে ওই কালো টাকা সাদা করার কোনো প্রয়োজন নাই, বরং মার্কেট মেকানিজম চেঞ্জ করতে, আমেরিকার মতো করতে। আর আমার একটা প্রস্তাব সবসময় যে আমাদের দেশের মানুষের দেড়গুড়ায় আপনার প্রশাসনকে পৌঁছে দেওয়ার জন্য জেলায় জেলায় নির্বাচিত সরকার ব্যবস্থা চালু। এগুলো হয় নাই, হলে পরে আমার মনে হয়, কারণ আমেরিকার এই সিস্টেমটা পরীক্ষিত সিস্টেম, ইটস এ প্রুভেন সিস্টেম যে ইটস ওয়ার্কস, এবং ইট ইজ ওয়ার্কিং। আমি সেই জন্যেই আমি এইটা বাংলাদেশ সরকারকে বহুবার বলেছি, আমার সরকারকেও বলেছি, কিন্তু কেউ পাত্তা দেয় না। এবং এইটা আন্ডারস্ট্যান্ডিং এর এইটা হুকুম দিয়ে হয় না, এটা রিয়েলাইজ করতে হবে। এটা জন্য ব্যাপক প্রচারণা এবং এডুকেশন দরকার, যে জেলায় জেলায় নির্বাচিত জেলা সরকার, সেখানে পুলিশ কমিশনার, মেয়র সাহেব নিয়োগ করবে, ওখানকার লোকের বেতন, তাদের প্রিভিলেজ কত হবে, লোকাল লোক ঠিক করবে। আমেরিকাতে বিভিন্ন স্টেটে বেতন ভাতা সব বিভিন্ন, আপনার বিভিন্ন স্কুল কলেজে বেতন ভাতা সবই ভিন্ন। আমি কয়েক বছর আগের কাহিনী বলি। ম্যাসাচুসেটসের গভর্নর ছিলেন মাইক ডুকাকিস, আমার খুব ঘনিষ্ঠ লোক। উনি বেতন পেতেন $1,10,000।
আর একই সময় ক্লিন্টন সাহেব ছিলেন অ্যারিজোনার গভর্নর, উনি বেতন পেতেন $35,000। আর একই সময়ে জন সননু ছিলেন, সরি, কুমো ছিলেন নিউ ইয়র্কের গভর্নর, উনি পেতেন $289,000। সুতরাং বিভিন্ন জায়গায় এটা ডিপেন্ড ওই স্টেটের ইকোনমির উপরে। আমি মনে করি আমাদের দেশে সরকার, কেন্দ্রীয় সরকার 6-7টা মন্ত্রণালয় বেশি থাকা উচিত না, বাকি সবই ওই জেলা সরকারের যাওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা। হ্যাঁ, যাই হোক, যেমন আমার পেপার আছে, আমার পাবলিকেশন অনেক আছে। তো যে জিনিস বলতেছিলাম, এখন 2024-এর এই সুনামির পরে আওয়ামী লীগের অবস্থা কিন্তু 1975-এর আপনার দুর্যোগের পরের থেকে অনেক ভালো। কারণ বিদেশে ওদের অনেক বন্ধু আছে, অনেক বিদেশে অনেক প্রবাসী আওয়ামী লীগার আছেন যারা মোটামুটি সোচ্চার। দেশেও আপনার বিরাট সংখ্যক লোক মনে প্রাণে আওয়ামী লীগের বিশ্বাস করে। সুতরাং এখন আওয়ামী লীগে ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ আছে। হ্যাঁ, কারণ বিভিন্ন রকম সুযোগ সুবিধা এগুলো। দ্বিতীয়ত, এই সরকার যে আসবেন, ওনারা কিছু অপকর্ম করবেন, তখন আর জনগণের প্রত্যাশা মিটাতে পারবেন না, তখন ওদের বদনাম হবে, তখন আওয়ামী লীগের লোকের ডেকে নিয়ে আসবে। কারণ আওয়ামী লীগের রাজত্বের অভিজ্ঞতা মানুষের মোটামুটি ভালো, সুতরাং তখন ডেকে নিয়ে আসবে। তা আমার ধারণা আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। তবে যে জিনিসটা, এইটা কিন্তু তারিক সরকার সহজে দিবে না। সেই জন্য যেটা দরকার, আমার মনে হয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই কাজগুলো করা দরকার। 1 নম্বর, এই নিষেধাজ্ঞা উইথড্র করার জন্য দলের পক্ষ থেকে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকারকে অনুরোধ করা, অ্যাপিল করা, এই তারই সরকারকে অ্যাপিল করা যে নিষেধাজ্ঞা একটা অবৈধ জিনিস, সেটা উইথড্র করো। এটা তাদের বোঝানো দরকার। লিগাল সিস্টেমে আপনার কোর্টে কেস করা দরকার এই উইথড্র করার জন্য। ইলেকশন কমিশনকে বলা উচিত, অ্যাপিল করা দরকার। তারপরে দেশে আপনার দাবি তোলা উচিত, আন্দোলন করা উচিত। এবং আন্দোলন করলে আমার ধারণা যে অনেক লোক এইটাতে যোগদান করবে। হ্যাঁ, আন্দোলন খালি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে, তাতে তখন সরকার বাধ্য হয়েই এই নিষেধাজ্ঞা। আর বিদেশে তাদের বলতে হবে যে আমেরিকা, মনে করেন আমেরিকা এখন আমাদের ট্রাম্প সাহেব বড় কষ্টে আছেন, শুনছি যে মিড টার্ম ইলেকশনে আপনার উনার দল এর ভরাডুবি হতে পারে। আর যদি আপনার এই কিসের ডেমোক্রেটটা চলে আসে, তখন ওনার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে পারে। হ্যাঁ, সেই জন্যে উনি একটু চিন্তায় আছেন। কিন্তু উনি ইউনূস সাহেবকে ফলো করলে এই উড বি এ সাকসেস স্টোরি। উনি যদি এই ডেমোক্রেটিক পার্টিকে ব্যান করে দেন, ইলেকশন করতে পারবে না, তাহলে তো আর শোনায় সোহাগা, ওনার দলই যোগ। কিন্তু এইটা আমেরিকার নাগরিকরা গ্রহণ করবে না। আমাদের দেশের দুর্ভাগ্য, বাংলাদেশের বৃহত্তর সমাজ এইরকম একটা বাজে কাজ হলো। একটা বড় রাজনৈতিক দল, দেশে তো দুটো বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, যার বর্তমানে আওয়ামী লীগের আগে আপনার 36 থেকে 48% সাপোর্ট ছিল, আর এখন শুনেছি প্রায় 60% সাপোর্ট হয়েছে। যারা আওয়ামী লীগ না, তারা এখন আওয়ামী লীগের সাপোর্ট দেয়। এইরকম একটা বৃহত্তর দলকে নিষেধাজ্ঞা একটা সরকারি ফরমান জারি, আর দেশের লোক সেটা গ্রহণ করলো, সেইটা আমার কাছে খুব খটকা লেগেছে যে এইটা কেমন বাংলাদেশ। হ্যাঁ, তারা নিজেদের কথা চিন্তা করে না। যাই হোক, তা আমার এই জন্য মনে হয় আওয়ামী লীগ ঘুরে। তবে এই যে বললাম, নিষেধাজ্ঞা উইথড্রর জন্য বিভিন্ন রকম আপনার কি নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর, যতগুলো মিথ্যা মামলা হয়েছে, প্রায় 2000-এর মতো মিথ্যা মামলা, প্রায় 3 লক্ষ লোক তাতে ইনভলভ, এই মিথ্যা মামলাগুলো উইথড্র করার জন্য জোর দাবি তুলতে হবে, এই তারিক সরকারকে তুলতে হবে। হ্যাঁ, আর তৃতীয়ত, দেশে আইনের শাসন, নিরপেক্ষ যে, কারণ ইউনূস সরকার বিচার বিভাগরে একটা তামাশা বানিয়ে ফেলেছে, জোক। বিশ্বের কাছে দেখিয়েছে এটা জোক হয়ে গেছে, যে এখানে কোনো বিচার নাই, এখানে হচ্ছে রাজনৈতিক ভাবে আপনার মানুষকে পানিশমেন্ট দেয়। হ্যাঁ, তো এইগুলোর যদি, এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এবং আন্দোলন করলে সাকসেসফুল জনগণ এইগুলোতে আপনার সায় দিবে, তখন আওয়ামী লীগে ফিরে আসার আন্দোলনের সুযোগ। প্রসঙ্গ আসলেই যে আন্দোলনের প্রসঙ্গ আসলেই বলা হয়
যে বাইরে যেসব নেতা আছেন তারা দেশে আসে নেতৃত্ব দিতে হবে, কিন্তু সেই পরিস্থিতি আছে সেটা তাদের? একটা স্কেপিশ মনোভাব। এটা হলো স্কেপিশ মনোভাব। শুনেন, মানুষের গায়ে যখন দেওয়াল পিঠে দেওয়াল পিঠে ঠেকে যায়, ওখান থেকে আন্দোলন শুরু হয়। আন্দোলন কিন্তু আন্দোলনের মধ্যে নেতৃত্ব শুরু হয়। আগের কে কোথায় কি ছিল আমার কাছে সেটা সেকেন্ডারি। আপনার নেতৃত্ব করবে এই আন্দোলনের মধ্যেই, ওই দেশের ভিতর থেকে আন্দোলন। বঙ্গবন্ধু কিন্তু আন্দোলনের মধ্যেই বঙ্গবন্ধু হয়েছিল, আন্দোলনের মধ্যেই আপনার অবিসংবাদিত নেতা হয়েছেন। শেখ হাসিনা কি প্রায় 1981 সালে দেশে ফিরলেন, তারপরে আন্দোলন সংগ্রাম এই সব করতে করতে তার মধ্যে তিনি নেতা হয়েছেন। নেতা হয় আপনার সুখের অবস্থায় নয়, নেতা হয় দুর্দিনের অবস্থা যখন থাকে। হ্যাঁ, এইবারে যেমন তারিক রহমান নেতা হয়েছেন কেন? 17 বছর আপনার দেশের থেকে বিতাড়িত ছিলেন। সেই 17 বছর দেশের থেকে বিতাড়িত থাকায় তার দল তাকে একটা সম্মানের সাথে আপনার এই অবস্থান নিয়েছে, তাই তিনি নেতা হয়েছেন। হ্যাঁ, অবশ্যই ওনার মায়ের ছিল, বাট এই নেতা হওয়াটি কেন হচ্ছে? এই বিতাড়ন হওয়া, আপনার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া, সেই যে। এখন আওয়ামী লীগের এখন অনেক নতুন নতুন নেতা গজাবে বলে আমার বিশ্বাস। কারণ আওয়ামী লীগ তো হৃদয়ের স্পন্দন। এটা তো কোনো কি না যে আপনার অমুকের হুকুমে চলবে। এটা আপনি ভালো, আপনার ভালো চাইলে আপনি আওয়ামী লীগ করবেন। হ্যাঁ, আপনি দেশের এখানে মঙ্গল অনেকে চাইলে আপনি লিখছেন, এখানে অনেকে আপনার উদ্দেশ্যে লিখছেন, আপনার মতো ব্যক্তিরা যারা বাইরে আছেন তারা আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ক্যাম্পেইন যদি আপনারা না, আমি সংগঠিত এখানে একটু করতে পারতেন। দ্বিমত পোষণ করব। আন্তর্জাতিক মহলকে আপনি বললেও ওরা আপনাকে লিপ সার্ভিস দিবে। দেশে যদি আপনার আভ্যন্তরে আন্দোলনটা বড় হয়, তখন আন্তর্জাতিক মহলও আপনাকে তখন সাহায্য করবে, সহায়ক। আর আদারওয়াইজ তারা আপনার ইন্টারনাল ইস্যু নিয়ে অত মাথা ঘাবে না। এবং ওরা যে সার্ভিসটা দিবে ওইটা মাঝে মধ্যে একটা বক্তব্য দিয়ে এই পর্যন্ত। দিস ইজ এই এই যে বিদেশিরা আপনাকে বসায় দিবে আপনার জিসা, আই ডোন্ট বাই ইট। এটা আমি এই বিভিন্ন সংস্থা আপনাকে এই নিষেধাজ্ঞা উঠানোর জন্য বলে দিবে আর সরকার, নো ওয়ে। এটা এইটা মনে হয় টু মাচ প্রত্যাশা। আপনি যে রিয়ালিটি ইজ, ফর্মুলার দিলেন, আপনি যে প্রস্তাবটা দিলেন আওয়ামী লীগের ফিরে আসার বিষয়ে, এই বিষয়টা নিয়ে আপনি কি শেখ হাসিনার সাথে আলাপ করার চেষ্টা না, করেছেন? আমার সাথে ওনার খুব আলাপ হয় না, সুতরাং বাট আমি বক্তব্য দিয়ে যাচ্ছি আমার নিজের উদ্যোগেই। আমি এইভাবে মনে করি, অন্যরা হয়তো অন্যভাবে মনে করেন। আমার ধারণায় যে আমি কিছু লয়ারের সাথে, আওয়ামী লীগের লয়ারের সাথে আলাপ করেছি। বলছি যে আপনারা কোর্টে যান না কেন, কোর্টে গিয়ে একটা কেস করেন। আপনাকে তো ধরতেছেন, আপনি তো কোর্টে যাচ্ছেন অন্যান্য বিভিন্ন কাজে, তো কেস একটা করেন। হ্যাঁ, তো ওরা বললেন যে না, তা দল যদি তাদের এই কি বলে যে নির্দেশনা না দেয় তাহলে তারা কেমনে করবেন। আই থিঙ্ক যে এই যা ইচ্ছা থাকলে যে কোনো একজনই যে এই কোনো কেস, কোনো মনে আছে মাসদার হোসেন কেস, সে মাসদার সাহেব নিজেই করেছে, কেউ তাকে বলে নাই যে তুমি এই অর্ডার নাই বিরুদ্ধে কেস, সে নিজেতেই করেছে এবং ইট ওয়ার্ক। মাজার হোসেন কেস একটা আলোড়ন সৃষ্টি করছে, মাঝে সিম্বল হয়ে যায় মাজার হোসেন কেসটা। এবং আওয়ামী লীগের যে কেউ, কোনো আইনজীবী যদি কোর্টে যান, প্রসঙ্গটা তুলেন, আওয়ামী লীগ তো তাকে না করবে না, তুমি কেন কোর্টে যাচ্ছ সেটা। হ্যাঁ, নিয়ে কাজ করবে। আর উনি যদি করে না, যদি ডিনাইও করে, দিস ডিনাই করা ইজ এ পজিটিভ সাইন। তখন আপনি বলতে পারবেন যে কোর্ট সেটা এই রিজনেবল ন্যায়টার পক্ষে রায় দেয়নি। সো ইউ হ্যাভ সাম স্ট্রেংথ। তখন পাবলিক, আওয়ামী লীগের শক্তিটা কি? আওয়ামী লীগের শক্তি জনগণ, দেশের মানুষ। দেশের মানুষের আপনার কি নিতে হবে, প্রত্যাশা আকাঙ্ক্ষা, এবং দেশের মানুষকে সজাগ করতে হবে। আপনি কোর্টে গিয়ে যদি হারেনও, তখন দেশের মানুষ জানবে যে তাকে অন্যায়ভাবে তার বিরুদ্ধে রায় দিয়েছে। তার মানে আপনি শক্তি সঞ্চার করছেন, জনগণ আপনার পক্ষে আসতেছে। হ্যাঁ, আপনার এই আগরতলা কনস্পিরেসি কেসের কথাই বলেন। হ্যাঁ, আমার মনে আছে আমার মা ওটা জুড়ে পত্রিকায় পুরোপুরি নিউজ বের হতো, আম্মা এটা পড়তেন, এবং বাসার যত কাজের মেয়েটে এবং বাইরে কামলা যারা আসতো তারা সবাই ওনার পড়া শুনতো।
কিভাবে শেখ মুজিবুর রহমানকে এই মিথ্যা মামলাতে জড়িয়েছে, সাক্ষী কি দিচ্ছে, এই যে আপনার অন্যায় হচ্ছে, পাবলিক এটা হাড়ে হাড়ে আপনার গ্রহণ করে, তার ফলেই বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুতে রূপান্বিত হন, বাংলার ব্যাগ হিসাবে, বাংলার বন্ধু হিসেবে পরিচয়। সুতরাং আমার মনে হয় এখনো এই কোর্টে গিয়ে হারেন কোনো অসুবিধা নাই, ইলেকশন কমিশনে গিয়ে হারেন কোনো অসুবিধা নাই, সরকারকে অ্যাপিল করেন, নিষেধ করবে 2-3 বার করেন, তবুও দিজ আর পজিটিভ সাইন, কারণ তখন জনগণ আপনার সপক্ষে আসবে এবং জনগণই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর আবুল মোমেন। আপনি অসুস্থ মানুষ, তারপরে আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আপনি ভালো দোয়া থাকবেন। করেন, মানুষের দোয়ায় আমি বেঁচে আসছি। আমার বহু লোক, আমি তাদের চিনি না, তারা সেই ওমরা হজ করেছে আমার জন্য।